ওয়েলকাম ভিউয়ার্স। রাজপুর নন্দী উচ্চ বিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজ আমার দ্বিতীয় ক্লাস একাদশ শ্রেণীর গতকাল আমরা বলেছিলাম ভেক্টর অ্যালজেব্রা আমরা শিখব। সেই অ্যালজেব্রার ফার্স্ট পার্ট ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশন মানে ভেক্টরের যোগ, এটা কিন্তু স্কেলারের মতো নয়। স্কেলার বলতে কীরকম, মানে তোমাকে 5 টাকা দেওয়া হলো, তোমাকে 2 টাকা দেওয়া হলো, তোমার কাছে মোট কত টাকা আছে? 7 টাকা আছে। কিংবা তুমি 2 জুল কাজ করেছো, তারপরে আরও 5 জুল কাজ করেছো, তুমি মোট কত কাজ করেছো? না 7 জুল কাজ করেছো। এরকম করে কিন্তু ভেক্টরের যোগ নিয়মটা আসে না। ভেক্টরের নির্দিষ্ট যোগের নিয়ম রয়েছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি, 5 ডাইন বল একটা বস্তুর ওপর কাজ করলো, বল একটা ভেক্টর রাশি। ওই বস্তুটারই ওপর আরও 2 নিউটন বা 2 ডাইন বল কাজ করলো। এই দুটো বল কাজ করার ফলে লব্ধি বলটা যে যোগ করলে সবসময় 5 আর 2 7 হবে, তা নাও হতে পারে। এখানে কতগুলো রুলস, কতগুলো সূত্র, কতগুলো নিয়ম আমরা মেনে চলি। সেই নিয়মগুলো অ্যাডিশনের মধ্যে পড়ে, যোগের মধ্যে পড়ে। যোগের আবার 3টে পার্ট আছে। ফার্স্ট পার্ট যেটাকে বলি সেটাকে আমরা বলি ইংরাজিতে ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন, কিংবা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। সূত্রটা আমি একটু বলি, তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে সূত্রটা বলে নিই। বলছে দুটো সমজাতীয় ভেক্টর রাশি একে একটা ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটো বাহু দিয়ে মান এবং অভিমুখে যদি প্রকাশ করি, তাহলে বিপরীত ক্রমে ত্রিভুজটার তৃতীয় বাহু ওই ভেক্টর দুটোর লব্ধি প্রকাশ করবে। মানেটা কীরকম? নতুন টার্ম, একই ক্রম বিপরীত ক্রম। মানে আমরা যদি কলমটাকে না উঠিয়ে এরকম করে দুটো বাহু আঁকি, এখান থেকে একটা বাহু গেল, কলমটাকে না উঠিয়ে এখানে আরেকটা বাহু আঁকলাম, তাহলে এই দুটো বাহু হলো একই ক্রমে গৃহীত দুটো বাহু। কলমটাকে উঠিয়ে আবার যদি প্রথম বিন্দু থেকে টেনে নিয়ে চলে আসি, নিয়ে ত্রিভুজটা সম্পূর্ণ করি, তাহলে এইটা হলো বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজটার তৃতীয় বাহুটা। অর্থাৎ এই বাহু যেটা দেখাচ্ছি তীরচিহ্ন অভিমুখে, কলমটাকে না উঠিয়ে আরেকটা বাহু, এরা হলো একই ক্রমে গৃহীত দুটো বাহু। আর কলমটাকে উঠিয়ে নিয়ে আবার প্রাথমিক বিন্দু থেকে যদি আমরা শুরু করি, তাহলে এটা হলো বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজটার অন্তিম বাহু। তা কি বলা হচ্ছে? বলা হচ্ছে এইরকম করে একই ক্রমে গৃহীত দুটো বাহু, সেই বাহু দিয়ে যে কোনো দুটো ভেক্টরকে যদি প্রকাশ করি, মনে করো এই ভেক্টরটা হচ্ছে ভেক্টর পি, এই ভেক্টরটা হলো ভেক্টর কিউ, তাহলে এখান থেকে বিপরীত ক্রমে এই পর্যন্ত যদি টানা যায়, এটাকে যদি ভেক্টর আর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ত্রিভুজ সূত্র বলছে ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ মাস্ট বি ইকুয়াল টু ভেক্টর আর। এইটাকে আমরা ত্রিভুজ সূত্র নাম দিচ্ছি। তা এটা তো গেল ভেক্টরের সূত্র। তাহলে এই সূত্রটা থেকে আমি যদি পি ভেক্টরটার মান জানি, আমি যদি কিউ ভেক্টরটার মান জানি, তাহলে আর ভেক্টরটার মান কত হবে বা তার অভিমুখী বা কোন দিকে হবে, সেটা আমরা কিভাবে ঠিক করব। তা সেটা ঠিক করার জন্য আমরা ত্রিভুজটার নাম দিই। মনে করো ও থেকে এ পর্যন্ত একটা বাহু ও এ, এটা ভেক্টর পি। এ থেকে বি পর্যন্ত একটা বাহু এ বি, এটা ভেক্টর কিউ। তাহলে ও বি হচ্ছে ভেক্টর দুটোর লব্ধি। কি করে বের করব? এর মান বের করতে গেলে এই ও এ বাহুটাকে এক্সটেন্ড করা হলো, বাড়িয়ে দেওয়া হলো। বি বিন্দুটার থেকে ওই বাহুটার উপর একটা লম্ব টানলাম, মনে করো এটা হচ্ছে সি। স্পষ্টতই ও এ আর এ বি অর্থাৎ ভেক্টর পি আর ভেক্টর কিউ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, লেট ইট বি থিটা। এই কোণটা হচ্ছে থিটা। ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে তাদের ডিরেকশন, তাদের দিকের মধ্যবর্তী কোণ। এই বিন্দুতে এই পি ভেক্টরটা এসি বরাবর কাজ করছে, এই বিন্দুতে কিউ ভেক্টরটা এবি বরাবর কাজ করছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তা আর কি করলাম? বিসি লম্ব এসি এটা টানা হলো। এটা যদি আমরা টেনে ফেলতে পারি, তাহলে এবার খুব সহজে আমাদের
এই সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম দিচ্ছি মনে করো ও বি সি। এই যে ত্রিভুজটা পাওয়া গেল, এই সমকোণী ত্রিভুজ, এইটা অতিভুজ। অতিভুজটার মান কত? গতকালকে বলেছিলাম মান হচ্ছে কেবলমাত্র মান, শুধুমাত্র আর। তাহলে অতিভুজের স্কোয়ার এইটা ইকুয়াল টু হয় লম্ব স্কোয়ার, লম্ব বলতে বিসি তার স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, ভূমি মানে ওসি। তা ওসিটাকে আমরা ভেঙে লিখছি ও এ প্লাস এসি তার হোল স্কোয়ার। এটাকে যদি একটু ব্রেকআপ করি তাহলে এইটা ইজ ইকুয়াল টু হয়ে গেল বিসি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এসি। এর মধ্যে দেখো বিসি স্কোয়ার আর এসি স্কোয়ার, বিসি স্কোয়ার আর এসি স্কোয়ার এই দুটোকে যদি যোগ করি তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এর পরিবর্তে আমরা এটাকে লিখতে পারি এবি স্কোয়ার। তাহলে এখানে ও এ স্কোয়ার এটা যেমন ছিল সেরকম থাকলো, আর বিসি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার এটাকে যোগ করে লিখবো এ বি স্কোয়ার যুক্ত 2 ইন্টু ও এ, ও থেকে এ এটা হচ্ছে পি, তাহলে এটা হলো 2 ইন্টু ও এ ইন্টু এসি, এসি বলতে এই বাহুটা, তাহলে এসি বাই এবি ইকুয়াল টু কস অফ থিটা। তাহলে এসি ইজ ইকুয়াল টু বলতে পারি এ বি কস থিটা। তাহলে এটা লিখে দেবো এ বি কস থিটা। তাহলে মানটাকে যদি বসাই, মানটাকে বসালে তোমাদের দেখতে মনে হয় অসুবিধা হচ্ছে, মানটাকে যদি বসাই তোমরা একটু দেখে নাও। মানটা বসালে এটা হয়ে গেল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস অফ থিটা। এটা কার মান বেরিয়ে এলো? আর স্কোয়ারের মান বেরিয়ে এলো। তাহলে এটাকে যদি আমি মুছে দিয়ে এখানটায় লিখি তাহলে ভেক্টরটার মান কত হবে? ভেক্টরটার মান দেয়ারফর আর ইকুয়াল টু হয়ে গেল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। এটা তোমাদের ফর্মুলা, এই ফর্মুলাটা তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, মনে রাখতে হবে। তাহলে দুটো ভেক্টর, যে ভেক্টর দুটোর মান হচ্ছে পি আর একটা ভেক্টরের মান হচ্ছে কিউ, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে ভেক্টরটার লব্ধি হলো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। এটা গেল ভেক্টরটার মান। এবার যদি ভেক্টরটার দিক বা ভেক্টরটার অভিমুখ নির্ণয় করতে বলে তাহলে কি হবে? এই ভেক্টরটা আমার গিভেন, পি ভেক্টরটা গিভেন। মনে করছি পি ভেক্টরের সঙ্গে আর ভেক্টরটা ফাই কোণ করে রয়েছে। কি ধরলাম? পি ভেক্টরটার সঙ্গে লব্ধি ভেক্টরটা ফাই কোণ করে রয়েছে। তাহলে ছবি থেকে আমরা বলতে পারবো ট্যান ফাই, ট্যান ফাই ইকুয়াল টু কি আসবে? ট্যান ফাই ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তার মানে এটা হয়ে গেল বিসি বাই ভূমি মানে ওসি, ওসি মানে ও এ প্লাস এসি। বিসিটাকে ভেঙে লিখছি, দেখো বিসি বাই এবি এটা ইকুয়াল টু হয় সাইন থিটা। তাহলে এটা আমরা বলবো বিসি সমান এবি সাইন থিটা। তাহলে এটার জায়গায় লিখতে পারি এবি সাইন থিটা বাই, এটা তো পি আর এটা আগে আমরা করেছি, এটা হচ্ছে এসি মানে এসি বাই এবি মানে cos থিটা। তাহলে এসি ইজ ইকুয়াল টু হয়ে গেল এবি cos থিটা। মানটাকে যদি বসাই তাহলে এটা হয়ে গেল কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ cos থিটা। আমাদের গিভেন দেওয়া রয়েছে, কিউ এর মান জানি, পি এর মান জানি, থিটার মান জানি। এই সমস্ত মানগুলো যদি জানা থাকে তাহলে লব্ধি ভেক্টরটা প্রদত্ত পি ভেক্টরের সঙ্গে কত কোণ করে রয়েছে সেই কোণটা আমরা বের করে ফেলতে পারবো। এটা গেল ত্রিভুজ সূত্র। ঠিক একই রকমভাবে এই সূত্রটারই একটু অন্য রকমের প্রয়োগ রয়েছে, অন্য রকমের আরও একটা সূত্র রয়েছে, তার নাম দিচ্ছি আমরা প্যারালালোগ্রাম বা সামান্তরিক সূত্র। এটাও অ্যাডিশনের মধ্যে পড়ছে। 2 নম্বর সূত্রটা হচ্ছে সামান্তরিক সূত্র। সূত্রটা কি বলছে? সূত্রটা বলছে দুটো সমজাতীয় ভেক্টর রাশিকে একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা যদি প্রকাশ করা যায়, একটা সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু, পাশাপাশি রয়েছে দুটো বাহু, সেই দুটো বাহু দ্বারা যদি প্রকাশ করা যায় তাহলে ওই সামান্তরিকটাকে কমপ্লিট করলে, সামান্তরিকটা সম্পূর্ণ করলে ওই বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকটার কর্ণ ভেক্টর দুটো লব্ধি প্রকাশ করবে। তাহলে কি দাঁড়ালো? মনে করছি ও এ এটা একটা ভেক্টর পি, মনে করছি ও বি এটা একটা ভেক্টর কিউ,
আর এটা মনে করছি সি, তাহলে ও সি এটা হচ্ছে ভেক্টর আর। এখন ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ দিস ইজ ইকুয়াল টু থিটা। তাহলে এটাকেও একই রকম ভাবে দেখো, ও বি মানে হচ্ছে কিউ, ও বি এর ঠিক সমান ভেক্টর হচ্ছে এসি। তাহলে ও বি ভেক্টরটা যা, এসি ভেক্টরটা তাই। আমরা যখন মান বের করতে যাব তখন আবার ওই একই রকম করে যেমন পারপেন্ডিকুলার ড্রপ করিয়ে দিয়েছিলাম, ঠিক একই রকম ভাবে এই কোণটা থিটা ধরে নিয়ে এই ও এ ডি সি, এই যে ত্রিভুজটা ও ডি সি, এই ত্রিভুজটা থেকে একই রকম করে আমরা ভেক্টরটার মান পাবো কত, ভেক্টরটার মান পাবো r ইজ ইকুয়াল টু সেম রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, আর দিকটাও হবে সেম। এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় তাহলে tan ফাই ইজ ইকুয়াল টু হয়ে গেল q sin থিটা বাই p প্লাস কিউ cos থিটা। এটা করলাম না কেন, না আগের ত্রিভুজ সূত্রটাতে এটা আমরা পেয়েছি। ওই একই রকম ভাবে ডিসকাশন, শুধু এখানে বিবৃতিটুকু আলাদা। বিবৃতিটা কি বলছে, বলছে সামান্তরিকের দুটো বিপরীত সন্নিহিত বাহু দিয়ে যদি, সামান্তরিকটার সন্নিহিত বাহু দিয়ে যদি দুটো ভেক্টরকে সূচিত করা যায়, তাহলে ওই বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকটার কর্ণ ভেক্টর দুটোর লব্ধি প্রকাশ করবে। বোঝা গেছে? এরপরে ভেক্টর অ্যাডিশনের আরো একটা রুল রয়েছে, সেই রুলটাকে আমরা বলি পলিগন ল। পলিগন ল বলতে, পলিগন ল বলতে বহুভুজ সূত্র, ত্রিভুজ সূত্রের একটা এক্সটেন্ডেড ফর্ম। ত্রিভুজ সূত্রে একে যদি একটু বাড়িয়ে নিয়ে যায়, 3টে বাহুর জায়গায় যদি 4টে বাহু, 5টা বাহু, 6টা বাহু, 7টা বাহু এরকম করে বলি। দেখো আমি বিবৃতিটা বলি আর সঙ্গে সঙ্গে ছবিটা এঁকে যায়। বলছে কতগুলো সমজাতীয় ভেক্টর রাশিকে যদি একটি বহুভুজের একই ক্রমে গৃহীত বাহুগুলো দিয়ে মানে এবং অভিমুখে প্রকাশ করা হয়। এই দেখো, এটা একই অভিমুখ, একই ক্রম, এটা একই ক্রম, এটা একই ক্রম, এটা একই ক্রম, এইটা একই ক্রম, এইটা একই ক্রম, এতগুলো বাহু দিয়ে আমরা একটা পলিগনের সমস্ত বাহুগুলোকে প্রকাশ করেছি। তাহলে এই বিন্দু থেকে বিপরীত ক্রম যদি করা যায়, তাহলে বিপরীত ক্রমটা হবে এই সমস্ত ভেক্টর বাহুগুলোর ভেক্টর লব্ধি। মানে এটা যদি ভেক্টর পি হয়, এটা যদি ভেক্টর, সরি এটা পি কিউ না বলে আমরা এবিসিডি দিয়ে বলি তাহলে সুবিধা হবে। এটা ভেক্টর এ, এটা ভেক্টর বি, এটা ভেক্টর সি, এটা ভেক্টর ডি, এটা ভেক্টর ই, এটা ভেক্টর এফ, এটা মনে করো ভেক্টর আর। তাহলে পলিগন সূত্র কি বলছে, পলিগন সূত্র বলছে ভেক্টর আর ইজ ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ডট 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 যতগুলো রয়েছে সবগুলোর ভেক্টর সাম। কি করে এক্সপ্লেইন করবে তোমরা? আমরা এই বিন্দুটাকে ধরছি মনে করো, তাহলে ও থেকে ও, এই যে এ ভেক্টর আর বি ভেক্টর এরা একই ক্রমে আছে, তাহলে এইটা হচ্ছে বিপরীত ক্রম এই ত্রিভুজটার ক্ষেত্রে। এই ভেক্টরটার নাম দিলাম মনে করো r1, তাহলে আমরা প্রুফটাকে বলতে পারবো r1 ইজ ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি। আবার এখান থেকে এটা যোগ করছি r1 প্লাস ভেক্টর সি, এটা একই ক্রম, তাহলে এইটা হয়ে গেল মনে করো ভেক্টর r2। তাহলে r2 ইজ ইকুয়াল টু আমরা বলবো ভেক্টর r1 প্লাস ভেক্টর সি। আবার এদিকে যদি আরেকটা ত্রিভুজ আঁকি r2 প্লাস d, এইটা ইজ ইকুয়াল টু এই ভেক্টরটা হবে। তাহলে r3, এই ভেক্টরটার নাম দিলাম r3, তাহলে r3 ইজ ইকুয়াল টু হলো r2 প্লাস ভেক্টর d। আবার r3 প্লাস e ইজ ইকুয়াল টু, এটা একটা নাম দিচ্ছি মনে করো r4, এটা r4 ভেক্টর। তাহলে r4 ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, r4 দাঁড়াবে r3 প্লাস ভেক্টর e। আবার লাস্ট ত্রিভুজটায় r4 প্লাস f ইজ ইকুয়াল টু r, তাহলে r ইজ ইকুয়াল টু আমরা বলবো ভেক্টর r ইজ ইকুয়াল টু r4 প্লাস ভেক্টর f। এই r4 এর জায়গায় এই মান বসাবো, r3 এর জায়গায় এই মান বসাবো, r2 এর জায়গায় এই মান বসাবো, এরকম যদি কন্টিনিউ বসাতে থাকি তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাব ভেক্টর r ইজ ইকুয়াল টু ভেক্টর a প্লাস ভেক্টর b প্লাস ভেক্টর c প্লাস ভেক্টর d প্লাস ভেক্টর e প্লাস ভেক্টর f এন্ড সো অন। যতগুলো বাহু তোমাদের দেওয়া থাকবে এরকম করে। তবে পরীক্ষায় এটা যদি এক্সপ্লেনেশন দিতে হয়, পরীক্ষায় যদি এই ব্যাখ্যাটা দিতে হয়, তাহলে এই ব্যাখ্যাটাতে আমরা কি করব বলো দেখি। পরীক্ষায় এক্সপ্লেনেশন দিতে গেলে এই ব্যাখ্যাটাতে আমরা ওই 3টে, 1টা 2টো 3টে 4টে 5টা বাহু নিয়ে করবো, তাহলে তোমাদের এখানকার এক্সপ্রেশনের বিবৃতিটা একটু কম লিখতে হবে। ঠিক আছে, এটা গেল ভেক্টর অ্যালজেব্রার
ফার্স্ট পার্ট কি পড়ালাম? ভেক্টর অ্যালজেব্রার পড়ালাম আজকে অ্যাডিশন। কতগুলো সূত্র পেলাম? 3টে। কি কি? ত্রিভুজ সূত্র একটা, সামান্তরিক সূত্র একটা, বহুভুজ সূত্র একটা। তোমাদের এর মধ্যে করে রাখতে হবে সূত্রগুলোর প্রত্যেকটার বিবৃতি, ব্যাখ্যা, ত্রিভুজ এবং সামান্তরিক সূত্রের থেকে সূত্রটাকে ব্যবহার করে নিয়ে লব্ধি ভেক্টরের মান এবং দিক কিভাবে নির্ণয় করবে সেটা, আর বহুভুজ সূত্রের বিবৃতি। যদি কালকের ক্লাস ভালো লেগে থাকে, আজকের ক্লাস ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আবার পরের যে টপিক হয় ভেক্টরের বিয়োগ কিংবা ভেক্টরের গুণ, নেক্সট যে ক্লাস আমি পাবো সেই ক্লাসে সেটা আমি আবার পড়াবো। তোমরা আমার সঙ্গে থাকবে এটুকু এক্সপেক্ট করব আমি। মনে হয় ক্লাস ভালো লাগছে। আর যদি তোমাদের কোথাও কোনো জানার কিছু থেকে থাকে আমাকে ইউটিউবে তো কিছু করা যাবে না, যদি জানার থাকে তাহলে ফেসবুকে দেখে নিও, ফেসবুকে বলে দিও। আমি চেষ্টা করবো তোমাদের মোবাইল নাম্বার পেলে সেখানে কিছু কারেকশনস করে দেওয়ার বা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। ওকে, ভালো থেকো সবাই।